আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আবারও চলে আসছি তোমাদের এমসিকিউ সিরিজ নিয়ে। তো আজকে চ্যাপ্টার 8-এর টপ 46টা এমসিকিউ সলভ করবো। একদম মানে যেগুলো এক্সামে আসার মতো, একদম টপ 46টা। সো এইটার ভেতরে মানে তোমরা ভাবতে পারো যে এটা করার পর মনে হয় আমাদের আরও টেস্ট পেপার খুলে করতে হবে বা কিছু না। এইটা করার পর মানে এই 46টা করার পর তোমাদের আলাদা করে গাইড বা টেস্ট পেপার সলভ করার কোনো প্রয়োজন নেই। তোমরা নিশ্চিন্তায় এই কয়টা এমসিকিউ সলভ করে এক্সাম দিতে যাইতে পারো, সমস্যা নেই। ওকে, তো চলো বেশি কথা না বলে শুরু করি। আচ্ছা, তো দেখো 1 নম্বরে যেটা আছে যে নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই। তো আচ্ছা, এটা দেখো এই কয়টা সৃজনশীল করার আগে আমাদের জাস্ট 2 মিনিটের কিছু জিনিস জানতে হবে। এটা জেনে তারপর তোমরা এই এমসিকিউগুলো করবা, তোমরা দেখবা সব পারতেছো। শুধু এগুলো না, মানে এক্সামে যেটাই আসুক পারতেছো, একটু জানতে হবে। ওকে, তো আমাদের ফার্স্টে যেটা জানতে হবে আলো কি। তো আমরা সবাই মনে করি যে আলো আলো তো এক প্রকার শক্তি। আমরা জানি যে আমাদের চোখে দেখতে সাহায্য করে এবং আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আলো মনে হয় আলো মানেই আমরা সব দেখতে পারবো, মানে সব আলো আমরা দেখতে পারবো। কিন্তু আসল মজার ব্যাপারটা হচ্ছে আমরা সব ধরনের আলো দেখতে পারি না। ঠিক আছে, কিভাবে দেখতে পারি না? দেখো, এই যে আমাদের যখন ধরো অ্যাক্সিডেন্ট করি, আমরা যখন হাত ভেঙে যায় বা পা ভেঙে যায়, আমরা কিন্তু অতি পরিচিত কি এক্স রে করি আমরা, তাই না? এক্স রে করে আমরা কি করি, ভেতরে হাতের ভেতরের একটা ছবি তুলি, হাড়টির ছবি তুলি যে কি আমার হাড়ের ভেতরে কি হয়েছে, আসলে কোথায় ভাঙছে। ডাক্তাররা এটা করে। তো তখন আমরা দেখতে পারি যে কি হয়েছে। তো এই যে আলোটা ইউজ করতেছে, এটা তো এক্স রে, তাই না? এক্স রে যে আলোটা, এইটাকে আমরা চোখে দেখতে পারি? কই, দেখতে পারি না তো। তো এই যে আমরা মোবাইল ফোনে প্রতিদিন কথা বলি, আমরা সব থেকে ইউজ করি কোনটা? মোবাইল ফোন। আমরা মোবাইল ফোনে যে হিউজ পরিমাণ কথা বলতেছি প্রতিদিন, তো এই যে এই এটা রেডিও ওয়েভ আলো, এটা এই যে আলোটা, এই আলোটাকে আমরা দেখতে পারতেছি, এই সিগন্যালটাকে আমরা দেখতে পারতেছি? দেখতে পারতেছি না। এর মানে হচ্ছে নিশ্চয়ই হ্যাঁ আলো এক প্রকার শক্তি, কিন্তু সব আলো কিন্তু আমরা চোখে দেখতে পারি না। তো আমাদের চোখে একটা নির্দিষ্ট পরিমাণ আলো শক্তি যেটা, সেটা আমাদের চোখে নিতে পারে। ওকে, তার বেশি নিতে পারে না। মানে আমাদের এটা সৃষ্টিকর্তা এভাবে আর কি আমাদেরকে তৈরি করে দিয়েছে যে আমাদের চোখে রেটিনার ভিতরে একটা রিসেপ্টর কেবল থাকে, সেটা আমাদের ফিক্সড একটা, যেটা হচ্ছে 400 তোমাদের বইয়ে হচ্ছে 400 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পারে। তোমাদের বইটা লেখা 380ও লেখা থাকতে পারে অনেক জায়গায়। ওকে, 380 থেকে 780 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের আলো তোমাদের চোখে দেখতে পারে না, আমরা সবাই চোখে দেখতে পারি আর কি। তো এটা আসলে সৃষ্টিকর্তা আমাদের এভাবে বানাইছে। এই জন্য যদি বানাইতো যে না আমরা সব দেখতে পারতেছি, তাহলে আমরা সব দেখতে পারতাম। তো এখন আমরা মেন কনসেপ্টে আসি। তো আলো আসলে অনেক প্রকার হতে পারে, তো আমরা দেখি কি কি প্রকার হয়। আচ্ছা, প্রথমে দেখো যেটা আছে গামা রে, গামা। ওকে, কি গামা রে বা গামা রশ্মি যাই বলো, এটা অনেক শক্তিশালী। আচ্ছা, শক্তিশালীর উদাহরণটা পরে দেই। প্রথমে গামা রে, তারপরে এক্স রে, তারপরে আলট্রাভায়োলেট, তারপরে হচ্ছে আমরা যেটা চোখে দেখি দৃশ্যমান, তারপরে হচ্ছে ইনফ্রারেড, ইনফ্রারেড। ওকে, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, একটু লিখি, একটু ওয়েট করো। মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে রেডিও ওয়েভ। আচ্ছা, তো এই যে দেখো আমি লিখছি গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট, দৃশ্যমান, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এগুলো সব হচ্ছে আলো। এগুলো আমরা কিন্তু জাস্ট এই দৃশ্যমান আলোটা আমরা দেখতে পারি, এই রেঞ্জের আলো আমরা দেখতে পারি। আমি একটু দেখবো, দেখো। তো এটা দেখো, একটু জানার আগে আমাদের জানতে হবে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে একটু দেখো। তো আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, আমরা কি আলো কি এক প্রকার তরঙ্গ, তাই না? অনুপ্রস্থ তরঙ্গ আমরা জানি। এটা কিন্তু আমরা জানি যে আলো আসলে এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎ চুম্বকীয় ব্যাপারটা পরে আসো, এটা ইন্টারের পড়াশোনা, বাট এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ। তো এইটার এই চূড়া থেকে এই চূড়া যেটা, এটাকে বলা হয় কি বলা হয় বলো তো? তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তো এই তরঙ্গ দৈর্ঘ্যের মান যত ছোট হবে
ওই আলোটা তত বেশি শক্তিশালী। এর মানে দেখো এই যে গামারে এই তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক ছোট হয়, এত ছোট হয়, ঘিচিবিচি এই যে একদম ছোট হয়, এটা দেখাও যায় না চোখে, আসলে অনেক ছোট হয়। ঠিক আছে, চোখে দেখবা কেমনে? যাই হোক, আমাদের তো চোখে অত সীমা নাই যত ছোট তরঙ্গ দৈর্ঘ্যে আলো আমরা দেখবো। তো একটু খেয়াল করো। আর এই যে তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে ওই আলোটা তত বেশি শক্তিশালী। এর মানে গামারের তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু অনেক ছোট, আমি একটু লিখি, ধরো এই যে গামারে এরকম একদম ছোট ছোট, আমি একটু মোটা করে লিখি আর কি, এই যে ধরো একেবারে একদম ঘিচিবিচি, এটা গামারে, এটা তরঙ্গ দৈর্ঘ্য দেখো এই চূড়া থেকে এই চূড়া এতটুকু, অনেক ছোট। তো এই আমি একটু এখানে একটু লাইন করি তাহলে ভালো হবে। তো এই গামারের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁻14। মুখস্থ রাখবে, এক্ষুনি মুখস্থ করে ফেলো, ওকে? এত মিটার, এটা মিটারে। এবার দেখো গামারেতে কিন্তু হচ্ছে কি কি করা হয় একটু জানতে হবে। এটা আমাদের ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়, ক্যান্সারের বিভিন্ন জীবাণু ধ্বংস করার জন্য এটা ব্যবহার করা হয় গামারে এটা, এই রশ্মিটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না, ওকে? এবার এক্স রে তো আমরা অনেক মানে সবাই জানি, এক্স রে যে হাত পা ভেঙে গেলেই আমরা কি এক্স রে করি, বা শুধু হাত পা ভাঙা না, ওরা অনেক কাজে এক্স রে করে। এখন তো অনেক সময় কি হয়, এক দেশ থেকে আর এক দেশে সোনা পাচার করে, তখন ওই পেটের ভিতর খেয়ে ফেলে, তখন কি হয় আমাদের এক্স রে করার মাধ্যমে ধরে ফিরি যে চোরটাকে, যে আসলে ও সোনা চুরি করছে, এরকমও হয়। ঠিক আছে, তো এক্স রে তরঙ্গ দৈর্ঘ্যটা গামারের থেকে একটু এরকম বড়, একটু বড়, বেশি বড় দিয়ে ফেলছি, এই যে একটু আঁকার ট্রাই করি, এই যে ধরো এতটুকু, এই যে দেখো এর থেকে একটু বড় না তরঙ্গ দৈর্ঘ্যটা? তো এই জন্য এটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁻10, ওকে? 10⁻⁻10, হ্যাঁ 10⁻⁻10 মিটার এক্স রেটা। এবার আলট্রাভায়োলেট বা ইউভি রশ্মি, এটা আসলে সূর্য থেকে আসে। সূর্য থেকে দেখো ইউভি রশ্মি কিন্তু অনেক ক্ষতিকর দিক আছে, ভালো দিকও আছে। ভালো দিক কি কি, আমি ভালো দিকগুলো আগে বলি। জাল টাকা, তারপর পাসপোর্ট, এগুলো শনাক্তকরণের কাজে আলট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে খারাপ দিকে আসি, এটা কিন্তু আমরা জানি যে সূর্য থেকে প্রচুর পরিমাণ আলট্রাভায়োলেট রশ্মি বের হয়, আর ওগুলো আমাদের স্কিনে লাগে, আমাদের স্কিনে যে পুড়ে যায়, চেহারা খারাপ হয়ে যায়, তাই না? তো এই আর ইভেন আমাদের স্কিন ক্যান্সারও হয় শুধুমাত্র এই ইউভি রশ্মির কারণে। আর একটা ভালো দিক কি, এটা থেকে আমরা ভিটামিন ডি পাই। ঠিক আছে, তো এই রশ্মি থেকে আমরা চোখে দেখতে পারি। আমরা যদি দেখতাম যে সূর্য থেকে আলট্রাভায়োলেট রশ্মি আসতেছে, এসে আমাদের স্কিনে লাগতেছে, আমাদের স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি যাইতাম মানে সানস্ক্রিন ছাড়া বাইরে যাইতাম না। তো আলট্রাভায়োলেট রশ্মির ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এইটার তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বড় হবে, এর মানে এটা শক্তি গামারের থেকে এর শক্তিটা কিন্তু একটু কম, ওকে? তরঙ্গ দৈর্ঘ্য হবার বেশি, 10⁻⁻6, 10⁻⁻6, হ্যাঁ 10⁻⁻6। এইবার আসো দৃশ্যমান আলো। এই দৃশ্যমান আলো একটু বড় তরঙ্গ দৈর্ঘ্যটা, এই দৃশ্যমান আলোর পার্টটা আমরা দেখতে পারি। এই দৃশ্যমান আবার ভাগ আছে, কিন্তু দৃশ্যমান হচ্ছে তোমাদের বই যে বললাম আমি যে 380 থেকে কত 780 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতে পারি, আমরা চোখে দেখতে পারি। এর ভেতরে আমরা কি কি চোখে দেখতে পারি? আমরা সাদা রং দেখতে পারি, কালো রং দেখতে পারি, লাল রং দেখতে পারি, সবুজ, বেগুনি, নীল, আসমানি, হলুদ, এগুলো আমরা দেখতে পারি। এইগুলো সব হচ্ছে দৃশ্যমান আলো, আমরা চোখে যাই দেখতে পারি সব দৃশ্যমান আলো, ওকে? এর মানে দৃশ্য রঙের আলোর ভিতরে 7টা কালার আসবে, মৌলিক 3টা কালার, আর টোটাল কয়টা? 7টা কালার, বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, কমলা, লাল, ওকে? এটার আবার রেঞ্জ আছে। বেগুনির যেমন আসো বেগুনির কথায় আসি। প্রথমে দেখো বেগুনিতে 380 থেকে 424 ন্যানোমিটার, বেগুনি হচ্ছে 380 থেকে 400, আমি এখানে লিখি না, এটা পরে লিখবো আমি, সমস্যা নাই, আমি এখানে বলে দিই। দেখো বেগুনি হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার, এই তরঙ্গ দৈর্ঘ্য যাই হবে সেটা আমরা দেখবো বেগুনি কালার। এবার নীল আলো হচ্ছে 424 থেকে 450 ন্যানোমিটার, এটার ভেতরে রেঞ্জের ভেতর থাকলে আমরা ওই আলোটাকে বেগুনি দেখবো। এগুলো কিন্তু আমরা দৃশ্যমান, এগুলো কিন্তু সব দেখতে পারি আলো আমরা, ওকে? তারপর আসমানি, দেখো আসমানি হচ্ছে কত থেকে কত? 450 থেকে 500 ন্যানোমিটার। তারপর এভাবে দেখো তোমাদের এখানে সব কিছু লেখা আছে,
তারপর আসমানিটা আছে, সবুজ আছে, হলুদ আছে, কমলা আছে, লাল আছে। তো সবগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। ওকে, আচ্ছা। তো এই যে যেমন লাল আলোটা লেখা আছে কত, 647 থেকে 780 ন্যানোমিটার। এটা হচ্ছে এই এই তরঙ্গ দৈর্ঘ্য যদি থাকে তখন ওটা আমরা লাল দেখতেছি। আচ্ছা, তো এটা হচ্ছে দৃশ্যমান পার্ট, বুঝলাম এটা আমরা। এবার ইনফ্রারেডের এই যে দেখো, ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁻⁴। এটা আরেকটু বড়, এটা আরো ছোট আঁকা হয়ে গেছে। এটা হচ্ছে দৃশ্যমান থেকে এটা হচ্ছে একটু বড় হবে, যেরকম এই চূড়া থেকে এই চূড়া পর্যন্ত দেখা যাচ্ছে একটু বড় সাইজ। ইনফ্রারেড যে রশ্মিটা দিয়ে কি করা হয়, রিমোট কন্ট্রোলের গাড়ি যেগুলো আছে, তারপর রিমোট আছে, আমরা যে চ্যানেল চেঞ্জ করি, আমরা কি দেখতে পারি যে একটা আলো যে চ্যানেলে লাগতেছে চেঞ্জ হইতেছে? পারি না। ইভেন রিমোট কন্ট্রোল যে কারগুলো আছে, আমরা রিমোট দিয়ে কন্ট্রোল করি, বাচ্চারা খেলে বেশি গেম। তো তখন কি আমরা দেখতে পারি কোনো একটা আলো যাচ্ছে ওখানে? দেখতে পারি না। তো এটা হচ্ছে ইনফ্রারেড রে, এটাও আমরা চোখে দেখতে পারি না। ওকে, এবার হচ্ছে আসো মাইক্রোওয়েভ। এরকম আরেকটু বড়, বেশি ওটার থেকে একটু বড়। এই যে এরকম এই চূড়া থেকে এই চূড়া একটু বড় হবে, ল্যামডাটা বড় হবে। তো মাইক্রোওয়েভের সীমা হচ্ছে 10⁻²। এগুলো কিন্তু সব মিটার। ওকে, মিটার। -2, মাইনাস যত কম হবে তত বড় ওটা। এবার মাইক্রোওয়েভ দিয়ে কি ইউজ করা হয় একটু বলি। মাইক্রোওয়েভ দিয়ে হচ্ছে মাইক্রো ওভেন আছে না, তো ওভেনে যখন আমরা রান্না হয় বা কিছু হয় তখন কি আমরা দেখতে পারি কি রশ্মি বের হচ্ছে? দেখতে পারি না, কিন্তু রান্না কিন্তু হয়েই যাচ্ছে, তাই না? হ্যাঁ, তো মাইক্রোওয়েভ দিয়ে যে ওভেনটা আছে সেটা কিন্তু আমরা ওই যে কি রশ্মি দিয়ে বের হচ্ছে না কি হচ্ছে ওটা কি আমরা দেখতে পারি না। ঠিক আছে, তো এটার আরও কাজে ব্যবহার করা হয়, ফোনেও ইউজ করা হয়। এবার আসো রেডিও ওয়েভ। এই যে আমরা প্রতিদিন যে এত কথা বলি, ফোনে কথা বলি বা, তাই না, ফোনে কথা বলি, যখন আমরা রেডিও ওয়েভ ইউজ করি, তো আমরা যখন কথা বলি তখন কি আমাদের কথা এই প্রান্ত থেকে ওই প্রান্তে দেখা যায় যে এইভাবে যাচ্ছে? দেখতে পারি আমরা? এই রশ্মিটাকে আমরা দেখতে পারি না। তো রেডিও ওয়েভের সীমা কি? 10⁶। ওকে, 10⁶। এই সীমাগুলো তোমাদের এখনই মুখস্থ করে ফেলতে হবে, যারা জানো না। যারা মুখস্থ করে ফেলছে অলরেডি তারা তো ফাইন, সমস্যা নেই। এবার একটু খেয়াল করো, আমি আরেকবার বলি। এখানে দেখো এক্স, এই দেখো গামারে কখন হবে? এমসিকিউতে আসবে, এখনই করব আমরা। গামারে কখন হবে? গামারের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এক্স রে থেকে কি ছোট, তরঙ্গ দৈর্ঘ্য ছোট, শক্তি বেশি। শক্তি তোমাদের আসে না, এটাও ইন্টারে আসে, তোমাদের আসে না, তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে গামারে হচ্ছে এক্স রে থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য। এক্স রে কি? এক্স রে হচ্ছে আলট্রাভায়োলেট থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য। আলট্রাভায়োলেট হচ্ছে দৃশ্যমান আলো থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, আর দৃশ্যমান আলো হচ্ছে ইনফ্রারেড থেকে ছোট, আর আলট্রাভায়োলেট থেকে বড়। আর দৃশ্যমানের এই যে সীমা দেওয়া আছে 380 থেকে 780, এই আলোগুলো আমরা দেখতে পাই। বেনিয়া সহ কলা, তাই না? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই আলোগুলো আমরা দেখতে পাই। তারপরে হচ্ছে ইনফ্রারেড হচ্ছে 10⁻⁴ হলে এটা ইনফ্রারেড। আর মাইক্রোওয়েভ হচ্ছে ইনফ্রারেড থেকে, এই আলোর থেকে বেশি হবে, তাহলে সেটা মাইক্রোওয়েভ। আর রেডিও ওয়েভ হচ্ছে মাইক্রোওয়েভের থেকেও বেশি, মানে এইটা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। আমি যদি দেখাই এখানে রেডিও ওয়েভটা এইরকম যে আমরা দেখতে পাই না, আসলে এটা অনেক বড়, দেখতেছো না? 10⁻, কয়েক কিলোমিটার এক একটা, এরকম এক একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয় কয়েক কিলোমিটার জুড়ে। তো এটা আমরা দেখতেও পাই না। আচ্ছা, এবার চলো আমরা এমসিকিউ পার্টে চলে যাই। নিশ্চয়ই এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। ওকে, যদি না বুঝো আবার একটু টেনে আবার দেখো। আচ্ছা, আবার একটু পড়ি যে নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা চোখে দেখতে পারি। এবার দেখো তোমরা বুঝে ফেলবা। এই যে 400 মিটারে আছে না, মিটার না, ন্যানোমিটার খুঁজো। আমরা জানি যে ন্যানোমিটারটা ওখানে লেখা ছিল, যে আমরা জানি যে 380 থেকে 780 ন্যানোমিটার থেকে দেখতে পারি, অথবা তোমাদের বইয়ে লেখা 400 থেকে 780 ন্যানোমিটার। এই যে দেখো গ নাম্বারে আছে যে 600 কত ন্যানোমিটার, এটা 652 ন্যানোমিটার। এটা আমরা চোখে দেখতে পাই না, এটার ভিতর আছে, অবভিয়াসলি আছে। আচ্ছা, এখন 2 নাম্বারটা দেখো, নিচের কোনটি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা নির্দেশ করে? এই যে তোমার এই যে এটাই 400 থেকে 780, এটা আমরা চোখে দেখতে পারি। 400 থেকে 780, 400 থেকে 780, এই যে দেখো
700 থেকে দেখো এখানে 400 থেকে 700 পর্যন্ত দেওয়া আছে, তো যেহেতু 780 নাই সমস্যা নাই, আমরা ক্ষয়ই দিব। যেহেতু ন্যানোমিটারে দেখো এখানে 400 থেকে 780, তো 700 পর্যন্ত দেওয়া আছে, কোনো সমস্যা নাই, 700ই দিব, 400 থেকে 700। ওকে, খ হবে। আচ্ছা, এবার 3 নাম্বার দেখো, দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের থেকেও ছোট। একটু চিন্তা করো তো, দৃশ্যমান আলোর সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কে? বেগুনি। তার থেকেও ছোট, তার থেকেও ছোট তরঙ্গ দৈর্ঘ্য নিচে, এটাকে কি বলা হয় আমরা জানি যে দৃশ্যমান আলো। একটু চিন্তা করো, দৃশ্যমান আলোর আগে কি ছিল? ছোট তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলছে, আলট্রাভায়োলেট ছিল না, মনে আছে? তরঙ্গ দৈর্ঘ্য ছোট, তাহলে দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের থেকেও ছোট তরঙ্গ দৈর্ঘ্যকে কি বলা হয়? আলট্রাভায়োলেট রশ্মি, আলট্রাভায়োলেট। ওকে, এটা হবে, খ হবে। আচ্ছা, 4 নম্বরে দেখো কি বলছে যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য থেকেও বড়? একটু খেয়াল করো, দৃশ্যমান আলোর সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? সেটা লাল, লালের থেকেও বড়। লাল হচ্ছে কি 780 পর্যন্ত সীমা, তার থেকেও বড়। মানে দৃশ্যমান আলোর পরে কোনটা আছে? মনে করো তো, দৃশ্যমান আলোর পরে কোনটা আছে? ইনফ্রারেড, রাইট? তো ইনফ্রারেড কি অপশনে আছে? দেখো ইনফ্রারেড, দেখো অপশনে নাই। ইনফ্রারেড না থাকলে তার পরেরটা মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ কি আছে? দেখো তো, এই যে দেখো মাইক্রোওয়েভ, এই যে আছে মাইক্রোওয়েভ। ইনফ্রারেড নাই, এর মানে কি মাইক্রোওয়েভ, বুঝছো? ওকে, 5 নম্বরে দেখো যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোনটা? দেখো এখানে অপশনে আছে ইনফ্রারেড, লাল, অতি বেগুনি, বেগুনি। তো তরঙ্গ দৈর্ঘ্য কি ছিল যেগুলো আমরা দেখতে পারি, সেগুলোর ভেতর কি কি ছিল? দেখো তো, বেগুনি ছিল, বেগুনি, তারপর ছিল নীল, তারপর ছিল আসমানি, তারপর ছিল কি কমলা, না না সরি আসমানি পরে সবুজ, তারপরে হলুদ, তারপর কমলা, তারপর লাল। তো বেনি আশহ কলা এভাবে মুখস্থ করতে পারো তোমরা। ওকে, তো বেগুনির হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট, আর সব থেকে বড় হচ্ছে লালের। তারপরে এই যে এভাবে এভাবে, এই যে বেগুনির থেকে বড় নীল, নীলের থেকে বড় আসমানি, আসমানির থেকে বড় সবুজ, তারপর হলুদ, হলুদের থেকে তরঙ্গ দৈর্ঘ্য বড়, মানে এই যে এরকম, এটা বড় বেশি, তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি কার? কমলার, কমলার থেকে বেশি লালের, লালেরটা ধরো এরকম অনেক বড়, অনেক বড়, ধরো একটু বড় দিলাম আর কি আমি। ন্যানোমিটার কিন্তু ছোট হয়, আমি এমনি কম্পেয়ার করে বলতেছি, ধরো একটু বড়, এই যে ওর থেকে কমলার থেকে লালেরটা একটু বড়, ন্যানোমিটার কিন্তু অনেক ছোট, ঠিক আছে? বাট দেখাচ্ছি কম্পেয়ার করার জন্য যে এরকম হতে পারে। ওকে, তাহলে এখানে আমাদের সবচেয়ে ছোট কোনটা বলছে, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে কোনটা হবে বলো তো? লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। কই অপশনে লাল আছে? এই যে, এই যে লাল, বুঝতে পারছো? ওকে, এবার সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটি? এবার আলোর কথা বলছে, দেখো গামা রে সব থেকে ছোট নাকি এক্স রে? তরঙ্গ দৈর্ঘ্য ছোট মানে কি ওটা বেশি ঘিজিবিজি, যেরকম ওটা বেশি শক্তিশালী ছিল। তো গামা রে ছিল, এক্স রে, ইনফ্রারেড, রেডিও ওয়েভ, অবশ্যই কি গামা রে। মনে আছে আমি মাত্র করলাম, সবার আগে গামা রে লিখলাম, এখানে গামা রেটা এরকম ঘিজিবিজি ছিল অনেক, তাহলে গামা রের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট। ওকে, গামা রে। আচ্ছা, 7 নম্বরে বলছে দৃশ্যমান আলোর সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের কোনটি? সবচেয়ে কম দৃশ্যমান আলো আমরা চোখে দেখতে পাই যেটা, সেটা সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? দেখো তো, বেগুনি, লাল, হলুদ, নীল, কোনটা হবে? বেনি আশহ কলা, সবচেয়ে ছোট বেগুনি, বেগুনি হবে। ওকে, আচ্ছা এবার দেখো রিমোট কন্ট্রোলের থেকে কোন ধরনের আলো বের হয়? এই যে আমি তো বললাম রিমোট কন্ট্রোল থেকে কি বের হয়? ইনফ্রারেড। ওকে, ইনফ্রারেড। আচ্ছা, তারপর কি আছে? এইবার একটা জিনিস দেখো, একটি লাল গোলাপকে কোনো দর্পণের সামনে কত ডিগ্রি কোণে স্থাপন করলে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে? তো মনে রাখবে যে দর্পণের সাথে অ্যাঙ্গেল যত বেশি হবে তোমাকে তত বেশি উজ্জ্বল দেখাবে। তোমার অ্যাঙ্গেলটা ধরো তুমি দর্পণের সাথে তুমি অ্যাঙ্গেল দিচ্ছ, ধরো যত বেশি হবে আপাতন কোণ যত বড় হবে তত তোমাকে সুন্দর দেখাবে, মানে উজ্জ্বল দেখাবে আর কি। তাহলে দেখো এখানে সবচেয়ে বড় কত আছে দেখো তো, এই যে 75। তাহলে কত ডিগ্রি কোণে স্থাপন করে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে? 75, কারণ আপতন কোণ যত বড় হবে তত তোমাকে উজ্জ্বল দেখাবে। তো এখানে লাল গোলাপের কথা বলছে। ওকে, 10 নাম্বার দেখো,
এক টুকরো সাধারণ কাচে, কাজে না, হায় হায় রে, কাচে, কাচে একটু ঠিক করে নিও, কাচে প্রতিফলন হয় কতটুকু? মানে তুমি যদি একটা কাচ নাও, কাচে যদি তুমি আলো দাও, তো ওটাই কত পার্সেন্ট আলো প্রতিফলন হয়? প্রতিফলন আর প্রতিসরণ কি? প্রতিসরণ মানে ঢুকে যায়, প্রতিফলন মানে কি ব্যাক করে চলে আসে। তো ব্যাক আলো প্রতিফলিত হয় হচ্ছে 4 থেকে 5%। কত পার্সেন্ট? 4 থেকে 5% মুখস্থ রাখবো, ওকে? 4 থেকে 5% আলো প্রতিফলিত হয়ে চলে আসে, আর প্রতিসরিত হয় 96%। ওকে, প্রতিসরিত হয়, এই যে প্রতিসরিত। দেখো পরের কোশ্চেনই যে কাচে, কাচে চ ছ নিয়ে ঝামেলা হয়ে গেছে, একবার লিখছি কাজে আর একবার কাছে না। কাচে কি পরিমাণ আলো প্রতিসারিত হয়? প্রতিসারিত হয় মানে কত পার্সেন্ট? 96%, মানে ভেতরে ঢুকে যায় 96%। ওকে, এবার দেখো লাল বর্ণের আলোতে সবুজ, এই যে এগুলো অনেক ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখো আর একটু খেয়াল করো একটু। আচ্ছা একটু খেয়াল করো তো, এই যে আমরা একটা, ধরো এখানে আমি একটা ফুল আঁকা ট্রাই করি, ওকে? কি আঁকলাম এটা, আল্লাহ। তো এসে ধরো একটা ফুল আঁকলাম আমি, তো এটা আমরা কি দেখতে পারতেছি? লাল আলো দেখতে পাচ্ছি, তাই না? তো মনে রাখবা যে লাল আলোটা আমরা কিভাবে দেখতে পারতেছি। তো এখান থেকে কিন্তু আমার রুমে কিন্তু লাইট জ্বালানো আছে সাদা কালার, তাই না? এটা আমরা জানি যে মৌলিক কালার থাকে 3টা। কি কি থাকে? একটা থাকে লাল, RGB কালার, যেটা লাল, গ্রিন মানে সবুজ, আর হচ্ছে নীল, ব্লু যেটা। তো এই কয়টা কালার হচ্ছে মৌলিক রং। এই মৌলিক রঙের মিশ্রণে 7টা কালার তৈরি হয়, তাই না? বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, কমলা, লাল, এই 7টা কালার তৈরি হয়। তো এই যে আমি যে লাল দেখতেছি, এটা কিভাবে দেখতেছি? এই 7টা কালার এখানে এসে পড়তেছে, এই 7টা কালার এখানে এসে পড়তেছে, এন্ড ও করতেছে কি 6টা কালার শোষণ করে নিচ্ছে। ওকে, 6টা কালার শোষণ করতেছে, শুধুমাত্র লাল কালারটাও প্রতিফলিত করতেছে, মানে ব্যাক করে দিচ্ছে লাল কালারের। শোনো, এখানে কিন্তু সম্পূর্ণ যে লাল কালারটা প্রতিফলন করতেছে তা না, এটা আলোর উপর ডিপেন্ড করে। বাই দেখো আমরা দেখবা যে কোনোটা বেশি ডার্ক, অনেক বেশি ডার্ক, ওটা কিন্তু সম্পূর্ণটা মানে ব্যাক করে দেয়, প্রতিফলিত করে দেয়। যাই হোক, যে আলোটা প্রতিফলিত করতেছে আমরা ওই কালারটা দেখতেছি। এই যে এখানে লাল দেখতেছি কেন জানো? এই করতেছে কি, এখানে 7টা আলো এসে পড়তেছে, বেগুনি, নীল, আসমানি, কমলা, সবুজ, হলুদ, লাল। ও করতেছে কি 6টা আলো শোষণ করতেছে, শুধুমাত্র লাল আলোটা প্রতিফলন করতেছে। এটা একটু মনে রাখবা। তো এখন ধরো আমি এখানে আমার সাদা লাইট জ্বালানো নাই, মানে লাইট জ্বালানো নাই, এখন আমি হচ্ছে করছি কি একটা সবুজ কালারের লাইট জ্বালাই দিছি। চিন্তা করো তো, সবুজ কালারের লাইট জ্বালাচ্ছ, এখন সবুজ কালারের লাইটে তো শুধু সবুজ রংটাই আসতেছে এখানে। এখন যদি সবুজ রং এসে যদি এটার উপর পড়ে, সবুজ কালারের এটা কই, তো দেখো সবুজ কালারের আলো যদি এখন এখানে এসে পড়ে, ধরো রেডের উপরে এখন সবুজ কালারের আলো এসে পড়ছে লাইট, তো এখান থেকে লাইটে শুধুমাত্র সবুজ আসতেছে, শুধুমাত্র সবুজ কালার আসতেছে। এখন এই লাল ফুল তো সবুজ কালার খেয়ে ফেলবে, মানে গ্রহণ করবে, শোষণ করে নিবে। শোষণ করে নেওয়ার পর শুধুমাত্র আমরা এখন রুমের ভিতর যদি একটা সবুজ কালার লাগাই দিই, সবুজ কালার লাইট লাগাই দিই, তো তখন শুধু সবুজ কালার যখন লাল ফুলটা শোষণ করে নিয়ে ফেলবে সবুজ আলো, কারণ ও তো সবুজ আলো শোষণ করে ফেলে, তাহলে সবুজ আলো যদি ও শোষণই করে ফেলে আর কোনো আলো আছে এখানে নাই, এর মানে আমি এই ফুলটাকে অন্ধকার দেখবো, মানে কালো দেখবো, অন্ধকার না কালো দেখবো, কালো দেখবো আমি, কারণ একটা আলো আসছিল সবুজ আলো, ও সেটা শোষণ করে নিচ্ছে। ওর ব্যাক করার মতো কোনো আলো আছে? সবুজ বাদে কি কোনো আলো আসছে? এখানে নাই। সো আমি এই লাল ফুলটাকে আমি কি দেখবো? কালো দেখবো। তো এই যে সাদা দেখতেছি, দেখো এই যে হোয়াইট বোর্ডটা কিন্তু সাদা দেখতেছি, আমি কিন্তু এগুলো বেসিকে বলছি। সাদা কেন দেখতেছি? কারণ এইখানে 7টা কালার এসে পড়তেছে এবং ওই 7টা কালারই ব্যাক করতেছে, একটা কালারও শোষণ করতেছে না, ওই 7টা কালার ব্যাক করে দিচ্ছেন, মানে প্রতিফলিত করে দিচ্ছেন। আমরা সবগুলা, মানে কি বলে এটাকে, আমরা সবগুলা মিলে এটাকে কি দেখতেছি, এমন না যে সবগুলা মিক্সড করে আমরা দেখতেছি, সেটা না, মানে আমাদের সবগুলা থেকে আমরা দেখতেছি যে এটা হচ্ছে সাদা কালার, মানে আমরা এখানে কোনো কালারই চিনতে পারি, ডিটেক্ট করতে পারতেছি না আমরা যে কোনটা কালার আসলে। এতগুলা একসাথে প্রতিফলিত হচ্ছে, আমরা ডিটেক্ট করতে পারতেছি না, আমরা ভাবতেছি যে এটা সাদা। ওকে, তো আবার কালো কালারও সেম হয়। কালো কালার, এই যে আমি হচ্ছে এই যে পরে আসি, এই যে একটা কালো কালার,
তো এখানে কি হচ্ছে, আলো এসে পড়তেছে, ও সব আলো শোষণ করে নিচ্ছে। তো শোষণ করে যদি সব আলো নেয়, আমি কি কোনো আলো দেখতে পাবো? তাহলে আমি তো ওটা কালোই দেখবো, তাই না? তো এরকম আর কি। তো এখন দেখো, এবার সব পারবে, এবার প্রশ্নগুলো সব পারবা। দেখো 12 নম্বর বলছে যে লাল বর্ণের আলোতে সবুজ ফুল কেমন দেখাবে। এবার উল্টাটা ধরো, এবার সবুজ রঙের ফুল আছে, ওকে, এবার রেড কালারের লাইট জ্বালাইছো, এবার শুধুমাত্র লাল লাল আলো এসে এই ফুলের উপর পড়বে, তো ও তো লাল আলো শোষণ করে ফেলবে, কারণ ও তো সবুজ আলো ব্যাক করে, সবুজ আলো তো আসেই নেই। তো লাল বাদে অন্য কোনো রং তো আসে নাই, লাল কালারের লাইট, তাহলে আমি এই সবুজ ফুলকে কি দেখবো? কালো দেখবো না? বুঝছো ব্যাপারটা? তাহলে এই সবুজ ফুলকে আমি কালো দেখবো, ওকে। আচ্ছা 13 নম্বর দেখো যে লাল আলোতে লাল গোলাপ ফুল কেমন দেখাবে। একটু ভাবো তো তোমরা, লাল আলো আছে, ওকে, লাল আলো, এবং এবার লাল গোলাপ ফুল আছে, লাল আলোতে লাল গোলাপ ফুল কি দেখাবে বলতো? ধরো এটা হচ্ছে লাল আলো, তো এখানে এসে শুধু লাল আলোই পড়বে, তো ও কি করবে? ও তো লাল আলো পেয়ে গেছে অলরেডি, ও তো লালই, তাই না? ও করবে কি? লাল আলো প্রতিফলিত করে দিবে, ব্যাক করে দিবে। এর মানে লাল কোন আলো ব্যাক করতেছে? লাল আলো এসেই ওর উপর পড়তেছে এবং লাল আলোই ও প্রতিফলিত করতেছে, এবং আমরা এটা আসলেই লালই দেখবো, ওকে। চেক করবা তোমরা, দেখবা যে রুমের ভেতরে লাল লাল লাইট জ্বালাবেন, লাল যত কিছু আছে সব কিছু লালই দেখাবে, কিন্তু লাল বাদে যা আছে সব কালো দেখাবে, ওকে। তো তাহলে এটা লাল আলোতে লাল গোলাপ ফুল লালই দেখাবে, বুঝছো? আচ্ছা, ওকে। 14 নম্বরে বলছে সম্পূর্ণ সবুজ আলোতে লাল গোলাপ ফুল কেমন দেখাবে। আগের কোশ্চেনটাই সেম। তাহলে সম্পূর্ণ সবুজ আলো, এখন সবুজ আলো আছে, তাহলে কি হবে বলো তো? তোমার রুমে একটা লাল গোলাপ আছে, এখন তুমি সবুজ কালারের লাইট জ্বালাইছো, এখন লাল গোলাপ ফুলটাকে কি দেখবা? কালো দেখবা না? কেন দেখবা বলো তো? কারণ ওই লাল গোলাপ ফুলে সবুজ কালারের আলো এসে পড়বে, কিন্তু লাল গোলাপ ফুল তো লাল আলো প্রতিফলিত করে, সবুজ আলো তো খেয়ে ফেলে বা শোষণ করে ফেলে। ও করবে কি? সবুজ আলোটা শোষণ করে ফেলবে, মানে শুধু একটা আলো আসতেছিল বেচারার, তো একটা আলোই যদি শোষণ করে ফেলে, আর কোনো আলো কি ব্যাক করতে পারবে না। তখন আমরা ওই লাল গোলাপ ফুলকে কালো দেখবো, ওকে। তাহলে সম্পূর্ণ সবুজ আলোতে লাল গোলাপ ফুল কেমন দেখাবে? কালো দেখাবে, ওকে। এবার দেখো নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কেমন দেখাবে। সেম কোশ্চেন, নীল কাচ, হলুদ ফুল, তাহলে কাচের মধ্যে দিয়ে হলুদ ফুল কি দেখাবে বলো তো? কালো দেখাবে, সেম কোশ্চেন, কালো দেখাবে। আচ্ছা এবার দেখো সমতল দর্পণে, এবার অন্য টপিকে চলে আসছে, এই টপিক বাদ, আলো টপিক বাদ। এবার সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত? তারপর একটু খেয়াল করো, এটা জানা লাগবে তোমাদের, ওকে। সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত? তো দেখো সমতল দর্পণ, আমরা জানি যে বক্রতার কেন্দ্র কি? গোলীয় দর্পণে বক্রতার কেন্দ্র থাকে। ধরো এটা একটা গোলকের আমি এইটুকু হচ্ছে কেটে ফেলছি, এটা কিন্তু গোলক, বলের মতো। এতটুকু কাটার পর আমি এরকম একটা আয়না পাচ্ছি। এবার এইটার আমি যদি এই সাইডে পাড়া লাগায় দেই, তাহলে এই সাইড দিয়ে আমি দেখতে পারবো। দেখবা আমরা বাসের ভিতর দেখতে পারি, তাই না? বাসের ভিতর উত্তল আয়না থাকে, এটা থাকে না, উত্তল থাকে, যে এরকম থাকে, এই সাইডে পাড়া লাগানো থাকে, আমরা এই পাশ দিয়ে বাসের মানে দেখবা যে সাইড ভিউ দেখা যায়, তাই না? তখন আমরা উত্তল আয়না বলে। যাই হোক, তো এই যে দর্পণটা ছিল, আমি যদি দেখাই প্রথমবার, আমি এটা এই যে গোলটা ছিল, গোলকটা ছিল, এই গোলকের যে কেন্দ্র সেটাকে বলা হয় বক্রতার কেন্দ্র, তাই না? তোমরা এগুলো জানো অলরেডি। এবার এই বক্রতার কেন্দ্র, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা হচ্ছে মেরু, পি দ্বারা প্রকাশ করা হয়। বক্রতার কেন্দ্র এবং যে মেরুটা, এদের মধ্যবর্তী যে অংশটা ফোকাস, মধ্যবর্তী ঠিক মাঝখানে, এটা ফোকাস দূরত্ব বলা হয় এটাকে। এই মেরু থেকে এই এফ পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয়, ওকে। তো এটা হচ্ছে প্রধান ফোকাস। তো এটা শুধুমাত্র গোলীয় দর্পণে হয়, কিন্তু সমতল দর্পণে প্রধান ফোকাস থাকে না। চিন্তা করো কেন? সমতল দর্পণ তো সোজা হয়, তো সোজা যদি হয়, এটা তো কোনো গোলকের অংশই না। যদি গোলকের অংশ হয়ও, ওই গোলকটা অনেক অসীমে, অনেক দূরে, ওই গোলকটার ফোকাস অনেক দূরে। ধরো অনেক বড় একটা গোলক, তার একটু এতটুকু কাটছো, ধরো এতটুকু কাটছো, তাও তো দেখো বাঁকা হবে, কিন্তু সমতল দর্পণ তো একদম সোজা হয়। আমরা প্রতিদিন যেটা নিজের চেহারা দেখি, আয়না দেখি,
নিজেকে যেটা দেখি প্রতিদিন আমরা দেখি, যেটা সমতল দর্পণ তো সোজা হয়, এটার ফোকাস কোথায় থাকবে? অসীমে থাকবে। ওকে, এটার প্রধান ফোকাস অসীমে থাকবে, এই যে অসীমে। আচ্ছা, এবার পিনহোল ক্যামেরায় প্রতিচ্ছবিটা কেমন হয় তোমরা একটু দেখে নাও, পিনহোল ক্যামেরাটা কেমন হয়। আচ্ছা, তো এই পিনহোল ক্যামেরায় প্রতিচ্ছবি হয় হচ্ছে বাস্তব হয়, একদম বাস্তব হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা 18 নম্বরে দেখো যে বিবর্ধন সবসময় এম ইকলস টু এম হয় কোন দর্পণের ক্ষেত্রে? এটা সমতল দর্পণের ক্ষেত্রেই সম্ভব, কারণ তুমি যতটুকু মানে তুমি যতটুকু ততটুকুই দেখা যায় সমতল দর্পণে। আমরা জানি যে কি এম সমান হচ্ছে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এল প্রাইম বাই এল, মানে এটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, আর নিচে হচ্ছে তোমার দৈর্ঘ্য, তোমার বস্তুর লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য। আর একটা হচ্ছে এম সমান হচ্ছে মাইনাস বি বাই ইউ, এটা হচ্ছে আয়না মানে দর্পণ থেকে উপরেরটা, বি হচ্ছে দর্পণ থেকে প্রতিবিম্বটা যেখানে হয়েছে সেটার দূরত্ব, আর ইউ হচ্ছে দর্পণ থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব, মানে আমি কোথায় দাঁড়ায় আছি সেটার দূরত্ব। তো এই দুইটা সূত্র আছে। তো এইটা দেখো, এলেরটা দেখো, এটা দিয়ে বোঝা যায় মানে সমতল দর্পণ, সেটা আমি যতটুকু ততটুকু দেখা যায়। ধরো আমি হচ্ছে 5.6, তো ধরো আমি এখানে 5.6 ইঞ্চি, আবার নিচেও 5.6, তাহলে দুইটা কি হয়, দুটা কেটে 1 হয়। এর মানে এম এর মান সমতল দর্পণে অলওয়েজ 1 হবে, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, তাহলে সমতল দর্পণে। আচ্ছা 19 নম্বরে দেখো সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? তো মনে রাখবে যে আমরা প্রতিদিন যে আয়নায় চেহারা দেখি সমতল দর্পণ, এটা সবসময় অবাস্তব প্রতিবিম্ব গঠিত করে এবং সোজা হয়। দেখো আমাদের কি সোজা দেখা যায় নাকি উল্টা যায়? পা কি উল্টে যায়? না, আমাদের সোজাই দেখা যায়, কিন্তু এটা অবাস্তব দেখা যায়। আমরা যদি ডান হাত উঁচু করি মনে হয় যেন বাম হাত, হ্যাঁ মনে হয় না বাম হাত উঁচু করছে। আবার যদি ডান হাত দিয়ে খাই, ছোটবেলায় এটা বেশি হইতো, ডান হাত দিয়ে খাচ্ছি মনে হয় যে বাম হাত দিয়ে খায়। এখন তো ইউজ টু হয়ে গেছে, এখন বোঝা যায় যে এটা ডান হাত। বাট হুট করে যদি ধরো তুমি অনেকদিন আয়না দেখো না, ওরকম হঠাৎ করে তুমি আয়না দেখতেছো, তুমি ডান হাত দিয়ে খাচ্ছ, মনে হবে যে বাম হাত, তাই না? তো এটা অবাস্তব, তুমি যে সাইডে আছো তার অন্য সাইডে তোমাকে দেখাচ্ছে। এর মানে সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব হয়? অবাস্তব এবং সোজা হবে। এই যে গ নাম্বার, অবাস্তব এবং সোজা। আচ্ছা 20 নাম্বার দেখো, একটি সমতল দর্পণে 10 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করছে। খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা দর্পণ বা আয়না, এটার ঠিক 10 সেন্টিমিটার পেছনে ধরো এইখানে হচ্ছে তুমি দাঁড়াইছো, লক্ষ্যবস্তু স্থাপন করছে 10 সেন্টিমিটার পেছনে, ইউ এর মান এটা কই গেল, 10 সেন্টিমিটার সামনে আর কি, সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে প্রতিবিম্ব লক্ষ্যবস্তু থেকে কত সেন্টিমিটার দূরে হবে একটু খেয়াল রাখবা। এখানে বলছি কি লক্ষ্যবস্তু মানে তুমি তোমার থেকে তোমার প্রতিবিম্বটা ধরো এখানে তোমাকে দেখা যাচ্ছে, তোমার থেকে তোমার প্রতিবিম্বের দূরত্বটা চাইছে এখানে, নট তোমরা কিন্তু সবাই ভুল করো, এইটুকু বের করো, 10 দিয়ে দিবা সবাই, এখানে ম্যাক্সিমাম সবাই 10 দিবা, কিন্তু এখানে কোশ্চেন করছে যে আয়না থেকে তুমি যদি 10 সেন্টিমিটার সামনে দাঁড়াও তাহলে তোমার থেকে তোমার প্রতিবিম্ব কত দূরে হবে, লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্ব কত দূরে হবে। তো আমরা জানি যে সমতল দর্পণে তুমি যেখানে দাঁড়াবা, এই যে আয়না থেকে তুমি দাঁড়াইছো 10, তোমাকে দেখা যাবেও ঠিক 10 সেন্টিমিটার পেছনে। এর মানে লক্ষ্যবস্তু হচ্ছে তুমি এখানে, মানে এখান থেকে তোমার প্রতিবিম্ব দূরত্ব হবে 10 + 10 মানে 20 সেন্টিমিটার, বুঝছো? খুব ইজি এটা, তাহলে 20 সেন্টিমিটার, কই 20 ঘ নাম্বার। আচ্ছা একজন ব্যক্তির উচ্চতা দেওয়া আছে 168 সেন্টিমিটার, পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য তার কমপক্ষে কত দৈর্ঘ্যের সমতল দর্পণ প্রয়োজন? এই কোশ্চেনটা একটু দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা জানা থাকলে মানে এটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। তোমরা মানে সমতল দর্পণে মানে এই দর্পণে অনেক কিছু আছে যেগুলো অনেক মজার, এগুলো ইউজ করে আজকাল মানে অনেক দুর্ঘটনা থেকে বাঁচা যায় আর অনেক কিছু হয়। দেখো একটু খেয়াল করো, একজন ব্যক্তির উচ্চতা, ধরো আমার উচ্চতা 168 সেন্টিমিটার, আমি হচ্ছে আমার পুরো মানে পা থেকে মাথা পর্যন্ত দেখতে চাই, তাহলে কমপক্ষে মানে সর্বনিম্ন আমার কতটুকু আয়না হলেই যথেষ্ট? আমার এতটুকু নাকি অর্ধেক, নাকি অর্ধেকের বেশি, নাকি পুরাটা? তো
এখানে সবাই দিয়ে যাবে যে 160 কত দিছে, ব্যক্তির উচ্চতা 168, মানে 168 সেন্টিমিটারের আয়না লাগবে, কিন্তু এটা ভুল। কিভাবে ভুল আমরা একটু দেখে নিই, চলো। ধরো এখানে একটা হচ্ছে সমতল দর্পণ আছে, এদিকে হচ্ছে পাড়া লাগানো আছে। তো আমি আবার একটু দেখাই। তো এখানে ধরো তুমি দাঁড়ায় আছো, হ্যাঁ এখানে তুমি দাঁড়ায় আছো সুন্দর মতো। তোমার এই যে তোমার হচ্ছে এটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, আয়নার পেছনে দেখা যাচ্ছে তোমাকে। তো একটু খেয়াল করো, এটা তোমার চোখ, ঠিক আছে, সবই এটা তোমার চোখ। প্রথমে দেখো তুমি নিজেকে দেখতেছো, প্রথমে এখানে তুমি যখন পা দেখতেছো, খেয়াল করে একটু চোখে চোখে দেখো, তুমি যখন পা দেখতেছো প্রথমে একটা আলো এখানে এসে প্রতিফলিত হবে, প্রতিফলিত হবে তোমার চোখে লাগবে, এভাবে সোজা হয় নাই, এভাবে তুমি যদি দেখাই তোমার চোখে ঠিক এভাবে লাগতেছে। কিন্তু তোমার চোখ দেখতেছে যে এটা, তুমি যদি পেছন দিকে বর্ধিত করো এভাবে, এটা কেন জানি এখান থেকে আসতেছে, পেছনে আয়নার পেছন থেকে মনে হবে যে এখান থেকে আলোটা আসতেছে। সমস্যা নেই। এবার ধরো তুমি সম্পূর্ণ বডি দেখতে চাও, তোর মাথা পর্যন্ত দেখতে চাও, এবার মাথা থেকে একটা আলো এভাবে আসবে, এসে আবার এদিকে এদিকে আসবে, আবার সোজা ব্যাক করবে, এই যেদিকে ব্যাক করবে। হ্যাঁ, তো সোজা যদি ব্যাক করে, তো এটাকে তুমি যদি পিছন দিকে বর্ধিত করে দাও প্রতিফলিত রশ্মিটাকে, তাহলে দেখবা যে তুমি সম্পূর্ণ নিজেকে দেখতে পারতেছো, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত তোমার পুরো বডিটা দেখা যাচ্ছে। কিন্তু তুমি তো 160 মিটার, 160 কত মিটার না, সরি সেন্টিমিটার, 168 সেন্টিমিটার। কিন্তু দেখো তো তোমার পুরা চেহারা দেখার জন্য অর্ধেক আয়না লাগতেছে এখানে, এই যে কি মজা না, অর্ধেক আয়না লাগতেছে। এর মানে আমার পুরা বডি দেখার জন্য, পুরা চেহারা দেখার জন্য পা থেকে মাথা পর্যন্ত আমি যতটুকু তার অর্ধেক আয়না লাগবে। এর মানে 168 এর অর্ধেক কত, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 84 হয়। হ্যাঁ 84 হয়। আচ্ছা তাহলে 84 হবে, এই যে 84 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এবার 22 নাম্বার দেখো, যে বলছে যে দুইটি আয়নাকে পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে রেখে আয়না হিসেবে ব্যবহার করলে ডান বামের কোনো পরিবর্তন হবে না। এটা অনেক ইজি, 90 ডিগ্রি কোণে। কিভাবে আমি একটু বলে দিই। ধরো এদিকে একটা আয়না আছে, এবং আরেকটা আয়না তুমি ঠিক 90 ডিগ্রি কোণে যদি তুমি রাখো, ঠিক 90 ডিগ্রি কোণে যদি রাখো, তাহলে তুমি সামনে দাঁড়াবা, ডান বামের কোনো পরিবর্তন বুঝতে পারবে না। ডান হাত উঁচু করলে মনে হবে যে ডান হাতে উঁচু করে আসো, ঠিক আছে। এর মানে কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে। আচ্ছা এবার 23 নম্বরে দেখো, বলছে যে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কি বলে। আচ্ছা গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠ মানে কি, যে এই যে ধরো এখানে এটা হচ্ছে তোমার গোলীয় দর্পণ, এটা একটা অবতল দর্পণ। প্রতিফলক পৃষ্ঠ মানে এইটা যেখানে প্রতিফলিত, এটার মধ্যবিন্দুকে মেরু বলা হয়। মধ্যবিন্দুকে কি বলা হয়, মেরু বলা হয়। এই যে মেরু। একটি উত্তল 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 দর্পণের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত। তো আমরা জানি যে এটা বক্রতার ব্যাসার্ধ মানে কি, মানে মেরু থেকে সি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আর এর মান দেওয়া হচ্ছে 10 সেন্টিমিটার হলে ফোকাস কত, এফ অলওয়েজ কি হয়, আর এর অর্ধেক হয়, তাই না, অর্ধেক হয়। আর বাই 2 মানে হচ্ছে 10 এর অর্ধেক কত, 5 হবে। আচ্ছা এই যে এখানে একটা জিনিস আছে, দেখো আমি নিজেই ভুল করে ফেলছি। এখানে কিন্তু বলছে উত্তল দর্পণ, উত্তল দর্পণ বলছে। উত্তল দর্পণ বললে মনে রাখবা আর এর মান সবসময় মাইনাস দিতে হবে, বুঝছো। এবার আর ভুলবা না তোমরা, এই যে আমি ভুল করলাম, এবার তোমাদের শিক্ষা হয়েছে, এবার ভুলবা না যে আর এর মান মাইনাস হতে হবে উত্তল দর্পণের ক্ষেত্রে। ক্লিয়ার? কেন, এই যে উত্তল দর্পণ, এই যে দেখো এটা একটা উত্তল দর্পণ, তো এই যে আর এর মানটা আমার এদিকে না, এদিকে হচ্ছে সি, অপোজিটে না, আর এর মানটা মাইনাস দিকে, বুঝছো, উত্তল দর্পণের ক্ষেত্রে। এই জন্য আর এর মানটা মাইনাস হবে, তাহলে মাইনাস যদি হয় তাহলে -5 গ হবে। আচ্ছা এটা দেখো, চকচকে চামচের উত্তর হয়েছে কেন, সবকিছু উত্তল না হয়ে কেন, উত্তল অংশে তাকালে নিজের প্রতিবিম্ব কেমন দেখাবে। একটা চকচকে চামচ আছে, এই চামচের উত্তল পৃষ্ঠ মানে উঁচুর দিকটা যেটা উত্তল, এরকম উত্তল পৃষ্ঠে তুমি যদি তাকাও তাহলে তোমাকে কেমন দেখাবে এটা বলছে। হ্যাঁ, তো
আমরা জানি যে উত্তল দর্পণে, যেহেতু এটা উত্তল পৃষ্ঠ, তো উত্তল দর্পণে সবসময় নিজেকে ছোট দেখায় এবং সোজা দেখায়, ছোট দেখায় সোজা দেখায়, ঠিক আছে। এবং আরো আরেক জিনিস আছে যেটা বাস্তব নাকি অবাস্তব বলতো, সব উত্তল দর্পণ সবসময় অবাস্তব বিম্ব দেবে, ওকে মনে রাখবা। তাহলে সোজা ও ছোট, এটা তো ঠিক আছে, উল্টো বিপরীত না, উল্টো ও ছোট না, সোজা ও ছোট, সোজা ও ছোট, ওকে। আচ্ছা, এবার দেখো উত্তল দর্পণের প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? মনে রাখবা, উত্তল দর্পণ সবসময় সোজা প্রতিবিম্ব গঠন করে, তোমাকে সবসময় সোজা দেখাবে, এবং এটা সবসময় অবাস্তব প্রতিবিম্ব গঠন করে, অবাস্তব কিন্তু সোজা, বাস্তব মানেই কিন্তু উল্টো, ওকে। তাহলে অবাস্তব এবং সোজা, তাহলে অবাস্তব এবং সোজা কই আছে? অবাস্তব সোজা এই যে ঘ নাম্বারটা, অবাস্তব ও সোজা। উত্তল দর্পণ মানেই অবাস্তব কিন্তু সোজা। আচ্ছা, এটা মনে রাখবে, উত্তল দর্পণ সবসময় সেম, অবাস্তব এবং সোজা, অবাস্তব এবং সোজা। 27 নাম্বার দেখো, একটি উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক? কি হবে এটা? সবসময় কি বলছে? বাস্তব ও উল্টো হবে, অত্যন্ত বিবর্ধিত হবে, লক্ষ্যবস্তুর সমান হবে, ফোকাসের ভেতরে হবে। দেখো উত্তল দর্পণের ভিতরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, প্রতিবিম্ব সবসময় ফোকাসের ভেতরে থাকে। হ্যাঁ, সবসময় কি হয়? ফোকাসের ভেতরে থাকে। ফোকাসের ভেতরে থাকে মানে এই যে দেখো, আমি যদি একটু বলি তোমাকে, এটা একটা উত্তল দর্পণ, তুমি ধরো, এটা হচ্ছে ফোকাস, তুমি হচ্ছে ধরো এখানে দাঁড়াইছো, তোমার প্রতিবিম্বটা সব সময় এই এই যে ফোকাস, মেরু, এই মেরু এবং ফোকাসের মধ্যবর্তী জায়গায় থাকবে তোমার ছবিটা। করবে তো ছোট দেখাবে তোমাকে একটু, তুমি আয়না থেকে যত দূরে সরে যাবা, মানে এই এই দর্পণ থেকে যত দূরে যাবা, ধরো এখানে গেছে, এখন যত দূরে যাবা তত তোমাকে ছোট দেখাবে, তত তোমাকে ছোট দেখাবে, বুঝছো? কিন্তু সবসময় ফোকাসের মধ্যেই থাকবা তুমি, তাহলে ফোকাসের ভেতরে থাকবে। উত্তল দর্পণের জন্য কোনটি সত্য? চিন্তা করো, এম এর মান আমরা জানি এল প্রাইম বাই এল, উপরে হচ্ছে লক্ষ্যবস্তু নাকি প্রতিবিম্ব? প্রতিবিম্ব, প্রতিবিম্ব সবসময় ছোট, পিচ্ছি উত্তল দর্পণে, মানে উত্তল দর্পণে ধরো ছোট ধরলাম 2, আর এটা তুমি ধরো হচ্ছে 3 ছিলা, তাহলে এটা কি 1 থেকে ছোট নাকি বড়? অবভিয়াসলি 1 থেকে ছোট, তাহলে সবসময় 1 থেকে ছোট হবে, তাহলে উত্তল দর্পণের জন্য সবসময় এম এর মান 1 থেকে ছোট, গ। আচ্ছা, 29 নম্বর বলছে, অবতল দর্পণে ফোকাস তল ও প্রধান অক্ষের মধ্যবর্তী কোণের মান কত? দেখো অবতল দর্পণ নাকি একটা, আমি এই যে একটা অবতল দর্পণ, এবং এই অবতল দর্পণের ফোকাস তল কোনটা? এই যে ধরো এটা হচ্ছে ফোকাস এফ, ওকে। ফোকাস তল, ফোকাস তল মানে এই ফোকাসের উপর একটা লম্ব এঁকে দাও, ফোকাসের উপর একটা লম্ব এঁকে দাও, এই যে লম্ব এঁকে দিলাম, এটা হচ্ছে ফোকাস তল 90 ডিগ্রি, ওকে। এই ফোকাস তল এবং এই প্রধান অক্ষ এরা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কই এটা, কই 90 ডিগ্রি, ওকে। পরেরটা দেখো, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, এর ফোকাস দূরত্ব কত? এই যে সবাই যে ভুলটা করো, অবতল দর্পণে সবসময় মনে রাখবা পজিটিভ, আর এর মান পজিটিভ, আর এর মান দেওয়া আছে কত? 100 সেন্টিমিটার, এর মানে এফ হবে কি 100/2, অর্ধেক হবে, মানে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। আচ্ছা 50 সেন্টিমিটার কিন্তু অপশনে নাই, 50 সেন্টিমিটার অপশনে নাই, মিটারে আছে, তাহলে মিটারে নিতে গেলে একে 100 দিয়ে ভাগ দাও, মানে 0.5 মিটার, 0.5, এই যে পজিটিভ 0.5 মিটার। এটা যদি উত্তল দর্পণ হইতো অবশ্যই মাইনাস হইতো, ওকে, একটু খেয়াল রাখো। 31 নাম্বার দেখো, 31 নাম্বার দেখো বলছে, অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু স্থাপন করলে এর বিবর্ধন কি হবে? তো অবতল দর্পণের ফোকাসে, এবার দেখো অবতল দর্পণ নিয়ে আমি জাস্ট একটু বলবো, এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, তাইলেই পারবা, বুঝতে পারবা, ওকে। তো দেখো এই যে এটা কি হলো, একটা বলে দিই আমি, তাহলে সব পারবা তোমরা, সমস্যা নাই।
তো এটা হচ্ছে একটা অবতল দর্পণ। এবং এই অবতল দর্পণে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি, এটা হচ্ছে প্রধান ফোকাস এফ, এবং এটা হচ্ছে মেরু পি। তো সব সময় মনে রাখবা যে অবতল দর্পণ সব সময় বাস্তব এবং অবাস্তব দুইটাই দেয়, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে বাস্তব প্রতিবিম্ব দেয়। সবসময় আমি কি বলছি, বাস্তব প্রতিবিম্ব গঠন করে। মানে এই তুমি এখানে দাঁড়ায় আছো, তোমাকে এই সাইডেই দেখা যাবে কিন্তু উল্টা দেখা যাবে। বাস্তব হলেই সেটা উল্টা হবে, ওকে? বাস্তব হলেই সেটা উল্টা। শুধুমাত্র একবারা অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব গঠন করতে পারবে। তখন তোমাকে দাঁড়াতে হবে এই মেরু আর ফোকাসের মাঝখানে, এইখানে তোমাকে দাঁড়াতে হবে। এখানে যদি তুমি দাঁড়াও তাহলে তোমাকে এই সাইডে দেখা যাবে, বড় করে দেখা যাবে, এবং যেটা হবে অবাস্তব এবং সোজা এবং বিবর্ধিত বড়। ওকে, যাই হোক, এখন আমাদের এটা কনসেপ্ট না, তো খেয়াল করো। এখন তোমাদের কোশ্চেনে আসে অনেক সময় যে তুমি যদি এখানে দাঁড়াও তাহলে তোমাকে কোথায় দেখা যাবে, কেমন দেখা যাবে? তো কোশ্চেনের আনসারটা শোনো। তো মনে রাখবে যে প্রথমে ধরো আমি একটা পজিশন, দেখো প্রথমে ধরো 1 পজিশন, এটা অসীমে আছে 1 পজিশন। পরে 2, ধরো এখানে যদি তুমি থাকো এটা হচ্ছে 2 পজিশন। তুমি যদি বক্রতার কেন্দ্রে থাকো তাহলে 3 পজিশন। তুমি যদি বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে থাকো তাহলে এটা 4 পজিশন। এবার তুমি যদি ফোকাসের ভেতরে থাকো এটা হচ্ছে 5 পজিশন। এবার তুমি যদি ফোকাসের এখানে থাকো ভেতরে এবং মেরুর ভেতরে থাকো, এরকম একটা জায়গায় থাকো, এটা 6 পজিশন। ওকে, এবার তুমি যদি মেরুর বাইরে থাকো এই সাইডে, এটা হচ্ছে 0 পজিশন। ওকে, খেয়াল করো, এইটা তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে যা আসবে সব পারবা। এখন যদি কোশ্চেনে আসে যে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, তুমি যদি বক্রতার কেন্দ্রে দাঁড়াও তোমার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এরকম, তাহলে মনে রাখবা প্রতিবিম্ব গঠিত হবে, সূত্র কি, 6 - অবস্থান। এটাই হচ্ছে সূত্র। কিভাবে? তোমাকে যদি বলি যে তুমি সিতে যদি দাঁড়াও তাহলে তোমার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, তাহলে মনে রাখবা। এখন আমি এভাবে কি করব, 6 - কোথায় দাঁড়াইছি, সিতে, তোমার পজিশন কত, 3, 6 - 3 মানে 3, মানে সিতে দাঁড়াইলে তোমার প্রতিবিম্ব সিতেই গঠিত হবে। কি বলছি, সিতে দাঁড়াইলে এখানেই হবে কিন্তু উল্টা হবে, এদিকে দেখা যায়। তুমি যদি সোজা হয়ে দাঁড়াও তোমাকে নিচে দেখা যাবে। ওকে, আচ্ছা, বুঝলাম এটা। এবার যদি বলি তুমি 2তে দাঁড়াও, মানে বক্রতার কেন্দ্রের পেছনে দাঁড়াও, তাহলে দেখো তোমার প্রতিবিম্ব কোথায় হবে, 6 - অবস্থান কোথায়, বক্রতার কেন্দ্রের পেছনে, মানে 2তে, মানে 4 কোথায় আছে দেখো তো, এই যে 4 আছে কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে আছে। তোমাকে দেখা যাবে কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে কোনো একটা জায়গায়। বুঝতে পারছো? আচ্ছা, তো অবতল দর্পণে বিবর্ধন হয়, কিন্তু বড় দেখা যায়, আবার ঘূর্ণিতও হয়। ওকে, আরেকটা জিনিস যেটা আছে যে তোমাকে কেমন দেখাবে, ঘূর্ণিত নাকি বিবর্ধিত, ঘূর্ণিত মানে খাটো নাকি বিবর্ধিত মানে বড়। তো মনে রাখবা যদি কেন্দ্রবিন্দু কি সি না, এই কেন্দ্র থেকে এই অসীমের আগ পর্যন্ত তুমি এর ভেতরে যদি দাঁড়াও, যেমন 2তে যদি দাঁড়াও তাহলে তোমাকে ঘূর্ণিত দেখাবে, আর সব পজিশনে তোমাকে বড় দেখাবে। দুইটা জিনিস মনে রাখবা যে এই যে কেন্দ্র একটু লিখে রাখো, নোট করো এখনই। এই কেন্দ্র থেকে অসীমের ভেতরে তুমি যদি এর ভেতরে কোথাও দাঁড়াও, ধরো তুমি যদি এখানে দাঁড়াও, তোমার প্রতিবিম্ব গঠন হবে তো 4 এখানে, এবং এটা তো অবাস্তব এবং বাস্তব এবং উল্টা হবে, তোমাকে তো এভাবে দেখা যাবে, তোমাকে একটু খাটো দেখা যাবে। এখানে হবে কোথাও একটা, কিন্তু তোমাকে উল্টা দেখা যাবে এবং খাটো দেখা যাবে, ঘূর্ণিত হবে। আর সব জায়গায় আর সব পজিশনের ক্ষেত্রে তোমাকে বিবর্ধিত দেখা যাবে, মানে বড় দেখা যাবে। আদারওয়াইজ আরেকটা পজিশন আছে, বলো তো কোনটা? সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র নিজেই। বক্রতার কেন্দ্রে দাঁড়াইলে তোমাকে সেম দেখা যাবে। তুমি যতটুকু, ধরো তুমি এখানে দাঁড়াইছিলা, তুমি যতটুকু মানুষ তোমাকে ঠিক ততটুকুই দেখা যাবে, কিন্তু উল্টা দেখা যাবে। এটাই সমস্যা, উল্টা দেখা যাবে। আমি কিন্তু তোমাদের এটা করাইছি, ওকে? এটা কিন্তু আমি বেসিক ক্লাসে খুব সুন্দর করে করাইছি। যাই হোক, তোমরা এই পার্টটুকু মুখস্থ রাখবা। ওকে, আর একটা জিনিস মুখস্থ রাখতে বলবা যে একটা একটা করে বাড়তেছে, হ্যাঁ বাড়তেছে। আর একটা জিনিস মুখস্থ করবা যে এই মেরু এবং ফোকাস, এটাকে আমি বলে ফেলছি আগে নাকি বলি নাই, খেয়াল নাই, যাই হোক,
এই মেরু এবং ফোকাসের মাঝখানে যদি তুমি দাঁড়াও, এই মেরু আর ফোকাসের মাঝখানে তুমি দাঁড়ালে তোমাকে এখানে অনেক বড় দেখা যাবে। শুধুমাত্র এই একটা ক্ষেত্রে তোমাকে অবাস্তব দেখা দেবে। এর মানে অবতল দর্পণ ম্যাক্সিমাম সময় বাস্তব প্রতিবিম্ব গঠন করে, এবং বাস্তব প্রতিবিম্ব গঠন করা মানেই দর্পণে মানে তোমাকে হচ্ছে পর্দায় ফেলা যাবে। পর্দায় ফেলা মানে পেছনে পর্দা থাকলে ফেলা যাবে। দেখো না যে বিভিন্ন প্রোগ্রামে পেছনে দেখা যায় তোমাকে ওরকম, কিন্তু শুধুমাত্র এই একটা ক্ষেত্রে তোমাকে পর্দায় দেখানো সম্ভব না। সেটা কি, তুমি যদি আয়না থেকে ফোকাস এবং মেরুর মাঝখানে থাকো তাহলে তোমাকে অবাস্তব দেখাবে, যেটা পর্দায় ফেলানো সম্ভব না। বাস্তব যে সেটাকে পর্দায় ফেলানো সম্ভব। আচ্ছা, এবার আমরা প্রশ্নগুলো করি, চলো। দেখো 31 নম্বরে বলছে যে অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু স্থাপন করলে এর বিবর্ধন কি হবে। এবার দেখো তো, ফোকাসে তুমি যদি একটা বস্তু রাখো, এইবার এর বিবর্ধন কি হবে মনে রাখবা। ফোকাসে যদি তুমি রাখো, এই ফোকাসে তুমি যখন রাখবা কাউকে, এইটা সোজা যাবে, সোজা যে ফোকাস দিয়ে একটা আলো আসবে। আবার এটা দেখো, খেয়াল করে একটু, বক্রতার কেন্দ্র দিয়ে একটা আলো এভাবে যাবে, আবার হ্যাঁ সোজা হলো না, বক্রতার কেন্দ্র দিয়ে এদিক দিয়ে যাবে, আবার বক্রতার কেন্দ্র দিয়ে ব্যাক আসবে। দেখো তো, দুইটা আলো এদিক দিয়ে সমান্তরাল ভাবে দুই দিকে চলে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে। তো এই দুইটা আলো কি সমান্তরাল, মেলা সম্ভব না। যদি না মিলে কখনো সারা জীবন যদি না মিলে তো চলতেই থাকবে, তাহলে এটা কি, তাহলে এরা অত্যন্ত বিবর্ধিত হবে। যদি কোথাও যদি মিলে যায়, ধরো এদিকে অনেক দূরে যেয়ে মিলে গেছে দুইটা রশ্মি, ধরো এখানে অনেক দূরে যেয়ে এখানে মিলে গেছে, তখন তুমি যে এখানে দাঁড়াইছিলা তোমাকে অনেক বড় দেখাবে, যেটা আসলে সম্ভব না, এরকম হয় না আসলে। ওকে, তাহলে ফোকাসে একটি বস্তু স্থাপন করলে অত্যন্ত বিবর্ধিত দেখাবে। আচ্ছা, 32 নম্বর দেখো, অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পেতে হলে লক্ষ্যবস্তুকে কোথায় রাখতে হবে। অবাস্তব, ওই যে আমি বললাম, অবাস্তব পাইতে হলে শুধুমাত্র ফোকাস এবং মেরুর মাঝখানে রাখতে হবে। তাহলে ফোকাস এবং মেরু, পি ও এফ এর মাঝে রাখতে হবে, যে ফোকাস এবং মেরুর মাঝে রাখতে হবে। আচ্ছা, 33 নাম্বারটা দেখো, এখানে বলা হয়েছে যে ওসি হচ্ছে ফোকাস দূরত্ব, ও থেকে সি হচ্ছে ফোকাস দূরত্ব। আচ্ছা, আর ওবি হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ আর কি। নিচের কোন বিন্দুতে বস্তু স্থাপন করলে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার বিম্ব পাওয়া যাবে। মনে রাখবা যে ওই যে আমি মাত্র বললাম যে এটা যদি একটা অবতল দর্পণ হয়, এবং অবতল দর্পণে তুমি যদি ফোকাসে একটা বস্তু রাখো, এই বস্তুটা তো এভাবে চলতে থাকবে, তাই না, প্রতিবিম্ব পাওয়া সম্ভব না। এর মানে এদিকে যদি মিলে যায় কখনো, তাহলে এটা হবে কি অবাস্তব, আর এদিকে যদি কখনো মিলে যায় এই বিম্বটা হবে বাস্তব। এর মানে বাস্তব আর অবাস্তব পেতে হলে প্রধান ফোকাসে বস্তু রাখতে হবে। ক্লিয়ার? তাহলে নিম্নে কোন বিন্দুতে বস্তু স্থাপন করলে বাস্তব ও অবাস্তব পাবো। ফোকাস করে দেখো তো, এই যে ওসি হচ্ছে ফোকাস, তাহলে সি তে রাখতে হবে, সি তে। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, অবতল দর্পণে দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে মানে কি, দ্বিগুণ ফোকাস দূরত্ব মানে বক্রতার কেন্দ্র, এবং বক্রতার কেন্দ্রের বাইরে লক্ষ্যবস্তু স্থাপন করলে বিম্বের প্রকৃতি কেমন হবে। ওই যে আমি বললাম, এই যে বক্রতার কেন্দ্র হচ্ছে সি ছিল, এটা হচ্ছে 3, তাই না, এবং এর বাইরে 2তে তুমি যদি বস্তু স্থাপন করো তাহলে এটা কোথায় হবে দেখো তো, এটা হচ্ছে ফোকাস, এখানে ছিল 4, ফোকাসে ছিল হচ্ছে 5, ফোকাসের এই সামনে ছিল 6 পজিশন, আর এখানে ছিল পি, আর এখানে ছিল 0। তো আমি যদি এই কেন্দ্রের এখানে যদি বস্তু স্থাপন করি, তাহলে আমি কি বলছিলাম যে এটা খর্বিত হবে, খাটো হবে, এবং 2তে যদি স্থাপন করি 4-এ এরকম ভেতরে কোনো একটা জায়গায় হবে, ভেতরে কোনো একটা জায়গায় ওকে দেখা যাবে। ধরো এখানে এই পিচ্চিটা দাঁড়াইছিল, এই পিচ্চিটাকে ভেতরে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু খাটো দেখা যাবে, ও যতটুকু লম্বা ছিল তার থেকে খাটো দেখা যাবে, এবং যেহেতু সেম সাইডে দেখা যাচ্ছে এর মানে এটা বাস্তব। চলো তো পড়ি, বাস্তব উল্টো, হ্যাঁ বাস্তব উল্টো, এই যে প্রথমটাই হবে বাস্তব উল্টো। বুঝছো? আচ্ছা, দেখো, বস্তুর কোন অবস্থানের জন্য অবতল দর্পণে সৃষ্ট বিম্ব পর্দায় ফেলা যায় না।
কোথায় পর্দায় ফেলা যায় না আমি একটু আগে তোমাদের বললাম, কোথায়? হ্যাঁ, প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে যদি তুমি থাকো তাহলে তোমাকে এখানে খুব বড় দেখা যাবে, তোমাকে পর্দায় ফেলানো যাবে না। ওকে, তাহলে মেরু এবং ফোকাসের মাঝে, পি এবং এফ এর মাঝে। শেষ। এবার 36 নাম্বার দেখো, 36 নাম্বারটা খেয়াল করো। এখানে বলছে যে সিপি সমান 20 সেন্টিমিটার, সি থেকে পি, আচ্ছা 20 সেন্টিমিটার, ও পি, ও থেকে পি আবার 8 সেন্টিমিটার। তো একটু খেয়াল করো, এরকম এটা হচ্ছে পি, সি হচ্ছে বক্রতার কেন্দ্র, সিপির মানটা দেওয়া আছে এই পুরাটা, এটা হচ্ছে 20। আবার এখানে ও আছে, ও থেকে পি পর্যন্ত আবার 8 সেন্টিমিটার। বলো তো ফোকাসটা এখানে হবে না, ঠিক মাঝখানে হবে ফোকাস। ফোকাস হবে কত? এফ হবে হচ্ছে 10 সেন্টিমিটার, কেন্দ্র ঠিক অর্ধেক হবে ফোকাস। আচ্ছা যাই হোক, এখানে কি বলছে কোশ্চেনে যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক হবে? প্রতিবিম্ব রাখছে কোথায়? প্রতিবিম্ব রাখছে মেরু এবং ফোকাসের মাঝখানে রাখছে প্রতিবিম্ব। তাহলে কোথায় হবে বলো তো? বারবার বলতেছি, এটা কি অবতল দর্পণ? হ্যাঁ, অবতল দর্পণ প্রতিবিম্ব। তাহলে এখানে যদি কেউ কিছু রাখি, এখানে এখানে এসে গঠন হবে, বারবার বলতেছি। তাহলে এটা সোজা হবে, অবাস্তব হবে, সোজা এবং অবাস্তব এবং বিবর্ধিত। খুঁজো এটা কোথায় আছে, সোজা, অবাস্তব, বিবর্ধিত। এই যে খ নাম্বার, অবাস্তব, সোজা, বিবর্ধিত। ওকে, বুঝছো? ওকে, এবার 37 নাম্বারটা দেখো। এখানে বলছে যে ও এ লক্ষ্যবস্তুর বিম্বের অবস্থান কোথায় হবে? ও এ, আচ্ছা খেয়াল করো তো, ও এটা কোথায় আছে আসলে? এটা ও এ লক্ষ্যবস্তু বিম্ব অবস্থান কোথায় হবে? ও এটা প্রধান ফোকাসেই আছে। তো প্রধান ফোকাসে আমার কি এটা বলার প্রয়োজন আছে? আমি কতবার বললাম যে প্রধান ফোকাসে যদি হয় তাহলে এটা অসীমে হবে, এদিকের কোথাও একটা অসীমে হবে অথবা ওই দিকের কোথাও একটা অসীমে হবে। ওকে, তাহলে এটা অসীমে হবে, অবস্থান হবে অসীমে। আচ্ছা 38 নাম্বার দেখো, চিত্রে এ বি বস্তুর বিম্বের অবস্থান কোথায় হবে? তাহলে এ বি কোথায় আছে তোমরা শুনো, একটু যদি খেয়াল করে শুনো মেন লজিকটা, তাহলে সব প্রশ্নের উত্তর দিতে পারবা। এখন তোমরা নিজেরাই যদি আমার এই কনসেপ্টটা বুঝে থাকো, তখন এগুলো সব তোমরা নিজেরাই পারবা। তাহলে এখানে দেখো এ বি বস্তুর প্রতিবিম্ব, এ বি কোথায় আছে? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে আছে। তাহলে তার অবস্থান কোথায় হবে? বক্রতার, এই যে আমি বলছিলাম তোমাদের, একটু খেয়াল করো, আবার বলি, বারবার বলি, সমস্যা নেই। এই যে খেয়াল করো, এটা হচ্ছে মেরু ছিল, এটা বক্রতার কেন্দ্র হচ্ছে 3 অবস্থান, এখানে হচ্ছে 2, আর অসীমে হচ্ছে 1, আর ফোকাসে হচ্ছে, আর ফোকাসের এই ভেতরে ফোকাস আর কেন্দ্রের মাঝখানে এটা হচ্ছে ছিল কত? 4, ফোকাসে হচ্ছে 5, আর মেরু এবং ফোকাসের মাঝখানে কোনো একটা জায়গায় এখানে 6, আর ওদিকে ছিল 0। এইবার কোশ্চেনটা পড়ো। এ বি বস্তুর প্রতিবিম্বের অবস্থান, এ বি কে রাখা হয়েছে কোথায়? প্রধান ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে, প্রধান ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে, মানে এর ভেতরে কোনো একটা জায়গায় রাখা হয়েছে, মানে 4-এ রাখা হয়েছে। 4-এ রাখা হলে 6 - 4 করে দাও, মানে কোথায় হবে? 2-তে হবে। 2 কই আছে? এই যে 2, এর মানে কোথায় হবে? বক্রতার কেন্দ্রের পেছনে হবে। ওকে, তাহলে কোথায় হবে? বক্রতার সি এর বাইরে, এই যে বক্রতার কেন্দ্রের বাইরে, সি এর বাইরে, বুঝছো? আচ্ছা আচ্ছা, 39 নাম্বার দেখো, এখানে কি বলছে? এ বি বস্তুটির বিম্বের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক হবে? তো এ বি বস্তুটাকে কোথায় রাখছে এটা খেয়াল করো। এ বি বস্তুটাকে রাখছে হচ্ছে প্রধান ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে রাখছে। তাহলে প্রধান ফোকাস, আমি বলছি তোমাদেরকে সবসময় বাস্তব হয়, শুধু অবাস্তব হয় অবতল দর্পণে একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে মেরু, এবং তুমি যদি মেরু এবং ফোকাসের মাঝখানে রাখো তখন হয় অবাস্তব, আর সবসময় বাস্তব হয়। বাস্তব মানেই হচ্ছে উল্টো হয়। তো বাস্তব ও উল্টো কোথায় আছে? এই যে উল্টো প্রথমেই আছে কতে। ওকে, ক হবে। 40 নাম্বার দেখো, একটি বস্তু এফ বিন্দুতে রাখা হলে বস্তুটির বিম্বের বিবর্ধন কত হবে? তো একটা বস্তু এফ বিন্দুতে রাখা হচ্ছে, এফ মানে ফোকাসে রাখলেই এম এর মান, চিন্তা করো, ফোকাস অসীমে রাখতেছো তুমি,
মানে এটা তো তুমি এম এর মান বের করতে পারবে না, ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি মানে অসীম, বুঝছো, অসীম হবে। আচ্ছা 41 নাম্বার দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, প্রদত্ত চিত্রের বিম্বের অবস্থান কোথায় হবে, এটা প্রশ্ন করছে যে বিম্বের অবস্থান কোথায় হবে। তো এখানে দেখো এই যে সেম কোশ্চেন, দেখো ওই কনসেপ্টটা বুঝলে তোমার কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে তুমি। তো এখানে হচ্ছে পি মেরু, আর এখানে হচ্ছে সি তে হচ্ছে 3, এফ 3 পরে হচ্ছে 4, এফ এ হচ্ছে 5, আর ফোকাস এবং মেরুর মাঝখানের অবস্থান হচ্ছে 6, আর এদিকে হচ্ছে 2, আর অসীমে হচ্ছে 1। বা এটা তোমরাও মুখস্থ করে ফেলো। আর এখানে হচ্ছে 0। এখন আমাকে প্রতিবিম্বটার অবস্থান কোথায় হবে, আমার প্রতিবিম্বটা রাখছে 2f এর পেছনে রাখছে, 2f মানে কেন্দ্রের এখানে 2 তে রাখছে, কেন্দ্রের পেছনে রাখছে 2 তে, মানে 6 - 2 মানে হচ্ছে 4, অবস্থান 4 এ হবে, যেটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে হবে। এবং আমি তোমাদের বলছিলাম যে শুধুমাত্র এই পজিশনের ক্ষেত্রে এটা উল্টা হবে এবং খাটো হবে, খর্বিত হবে। তাহলে এখানে অপশানে কি আছে, অবস্থান হবে হচ্ছে কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে, গ হবে। ওকে দেখো 42 কি বলছে যে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। খেয়াল করে এটা একটু ভালো করে খেয়াল করো, এটা মুছে দেই। একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব মানে এফ দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে ফাইন। মেরু হতে বক্রতার কেন্দ্রের দিকে প্রধান অক্ষের উপর, দেখো এখানে বলছে মেরু হতে প্রধান বক্রতার কেন্দ্রের দিকে, সামনের দিকে প্রধান অক্ষের উপর 20 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু রাখা হলো। সেটা পেঁচানো মনে হচ্ছে কিন্তু ইজি, মানে প্রধান অক্ষর এখানে দেখো মেরু হতে বক্রতার কেন্দ্রের দিকে 20 সেন্টিমিটার দূরত্বে, মানে এখানে ইউ এর মান দেওয়া আছে, কোথায় রাখা হয়েছে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে একটা বস্তু, লক্ষ্যবস্তু। এটি লক্ষ্যবস্তু রাখা হলে তার বিবর্ধন কত। তো আমরা বিবর্ধনের সূত্র জানি যে m সমান l প্রাইম বাই l, অথবা m সমান v বাই u মাইনাস v বাই u। কিন্তু এখানে u জানি, v কি জানি আমরা না, তাহলে vটা আগে বের করতে হবে। তো এই সূত্রটা তোমরা সবাই নিশ্চয়ই জানো যে 1/f মানে ফোকাস সমান 1/u প্লাস 1/v। এখান থেকে আমরা vটা বের করতে পারবো কিনা, পারবো না, পারবো। তাহলে এখানে 1/v সমান হবে 1/f মাইনাস 1/v মানে 1/u। এখন মানটা বসায় দাও, 1/f এর মান হচ্ছে 10 মাইনাস 1/u, u এর মান হচ্ছে 20। তাহলে 1/v সমান হবে 2 মাইনাস 1, মানে হচ্ছে 1/v সমান হচ্ছে 1/20, মানে v সমান হবে 20, উল্টায় দাও 20 হবে। তাহলে v সমান হচ্ছে 20। এখন মানটা জাস্ট এখানে বসায় দাও, v মানে হচ্ছে -20 বাই হচ্ছে u হচ্ছে 20, মানে হচ্ছে 1 হবে, m এর মান হচ্ছে 1, মডুলাস থাকলে মাইনাসটা উঠে যাবে। অন কোথায় আছে, হ্যাঁ গ নাম্বার 1। আচ্ছা 43 নাম্বারটা দেখো যে 5 সেন্টিমিটারের একটি বস্তুকে একটি অবতল আয়নার সামনে রাখলে এর প্রতিবিম্ব 2 সেন্টিমিটার হলে বিবর্ধন কত হবে। সেম কোশ্চেন দেখো, 5 সেন্টিমিটারের একটি বস্তুকে, তাহলে এল এর মান দেওয়া আছে, এল মানে হচ্ছে 5 সেন্টিমিটার, একটা বস্তু আছে সেটাকে অবতল আয়নার সামনে রাখলে এর প্রতিবিম্ব 2 সেন্টিমিটার হয়, এল প্রাইমের মান আছে হচ্ছে 2 সেন্টিমিটার, বিবর্ধন কত হবে, খুব ইজি, m সমান l প্রাইম বাই l মানে 2/5, 2/5 করলে কত হয় সেটা হবে, মানে 0.4, হ্যাঁ 0.4 এটা। আচ্ছা বিবর্ধনের মান 1 পাওয়া যায় কখন, দেখো অবতল দর্পণে একসময় 1 পাওয়া যায়, কেন, তুমি যদি বক্রতার কেন্দ্রে রাখো তাহলে ওখানে সেম তুমি যতটুকু লম্বা ততটুকু লম্বা প্রতিবিম্ব গঠন হবে, উল্টা হবে শুধু, তাও তো 1 তো পাওয়া যায়। এর মানে অবতল দর্পণে পাওয়া যায় এবং সমতল দর্পণে পাওয়া যায়। এখন উত্তল দর্পণে কি পাওয়া যায় না, উত্তল দর্পণে সবসময় খর্বিত হয়, খাটো হয়, সবসময় খাটো হবে। ওকে
এর মানে 1 আর 2 হবে, 1 আর 2 হবে। ওকে, আচ্ছা এবার দেখো নিচের চিত্রের আলোকে, আচ্ছা এই চিত্রটা আমি একটু এঁকে দেই, আমি এখানে প্রিন্ট করা হয় নাই। আচ্ছা এখন দেখো, এটা দেখো চিত্রটা আঁকছি আমি। তো এখানে বলছে নিচের চিত্রের আলোকে 45 ও 46 নং প্রশ্নের উত্তর দাও। তো 45 নম্বরে বলছে যে এ বি লক্ষ্যবস্তুটির প্রতিবিম্বের আকৃতি কেমন হবে। তো দেখো তো এ বি লক্ষ্যবস্তুটা কোথায় আছে, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে আছে। তাহলে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে যদি থাকে তাহলে হবে বিবর্ধিত। শুধুমাত্র আমি বলছিলাম কেন্দ্রের বাইরে থাকলে খর্বিত হবে, তাহলে এটা হবে বিবর্ধিত হবে। বিবর্ধিত কি আছে, হ্যাঁ এই যে। ওকে 46 নাম্বার দেখো লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এটা তো খুব ইজি, তোমাকে এম এর মান দেওয়া আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা জানি এম সমান এল প্রাইম বাই এল, তাহলে এখানে আর গুণ করে দাও, এল প্রাইম সমান এম এল, এম এর মান 2 ইন্টু এল এর মান দেওয়া ছিল, দৈর্ঘ্যটা দেওয়া ছিল 20, তাহলে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। এই যে সেন্টিমিটার কত সেটা ঘ নাম্বারটা। ওকে আচ্ছা আমাদের আর একটু কিছু জিনিস জানতে হবে যে দর্পণের ব্যবহার সম্পর্কে। তো ফার্স্টে দেখো সমতল দর্পণ, 1 নম্বরে দেখো সমতল দর্পণের সাহায্যে আমরা চেহারা দেখি, তাই না? আমরা জানি যে প্রতিদিন আমরা আয়নায় নিজেকে দেখি। তারপর পাহাড়ি রাস্তার বাকি দুর্ঘটনা এড়াতে এটি ব্যবহার করা হয়। তারপর এখানে আরও কিছু জিনিস লেখা আছে, দেখো 3 নাম্বার 4 নাম্বার, এগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা, আশা করি পড়লে বুঝতে পারবা। এগুলো অত কঠিন কিছু না, জাস্ট সমতল আয়নায় কি কি কাজে ব্যবহার করা হয় সেটা লেখা আছে, এটা কিন্তু এমসিকিউতে আসে, এই জন্য আমি তোমাদেরকে এই পার্টটা অ্যাড করে দিতেছি। আচ্ছা এখন দেখো পরের পার্টটা। তো এখানে কিন্তু আমি 1 থেকে 5 পর্যন্ত দিয়েছি, যে দেখতে পারতেছো, তো এই কয়টা মুখস্থ করবা। ওকে আচ্ছা এবার হচ্ছে অবতল দর্পণের ব্যবহার দেখবো আমরা। ওকে তো এখানে দেখতে পাচ্ছ অবতল দর্পণেও কয়টা, 1টা 2টা 3টা আরও আছে নিচে, তো এগুলো দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবা কি কি কাজে ব্যবহার করা হয় অবতল দর্পণ, সেগুলো পড়ে নিবা অবশ্যই। তারপর উত্তল দর্পণে চলে আসি। এবার এখানে দেখতে পাচ্ছ উত্তল দর্পণেরও অনেক কিছু দেওয়া আছে, যে যেটা সব থেকে বেশি আসে, যে গাড়িতে কোন দর্পণ ব্যবহার করা হয়। গাড়িতে যে সাইড মিরর আমরা দেখি, মানে সরি সাইড ভিউ দেখি আমরা, রিয়ার ভিউ যেটা, তো এটা দেখার জন্য আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। তোমরা দেখবা যারা বাসে উঠছো অবশ্যই তারা খেয়াল করবা যে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আচ্ছা তো থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা এটার পরে কোন চ্যাপ্টারটি দিব। অ্যান্ড তোমাদের জন্য আরেকটা সুখবর আছে, যেটা আমি তোমরা কিছুদিনের ভিতরে পেয়ে যাবে, আমি তোমাদের সবাইকে বলে দিব। ওকে থ্যাংক ইউ সবাইকে।